ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে মিসমা সারিন খান। দর্শক, আজ আমরা আলোচনার বিষয় রেখেছি আন্তর্জাতিক সম্পর্ক ও বিদেশি বিনিয়োগ। এ বিষয়ে কথা বলার জন্য দুজন বিশেষ ব্যক্তিকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে রয়েছেন আব্দুল আওয়াল মিন্টু, ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব। আমরা আমাদের মাঝে পেয়েছি এম শফিউল্লাহ, সাবেক রাষ্ট্রদূত। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আব্দুল আওয়াল মিন্টু, আপনি একাধারে একজন ব্যবসায়ী, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। আমরা আপনাকে দেখেছি দীর্ঘ সময় ধরে আসলে আপনি বাংলাদেশের উন্নয়নে কাজ করে গেছেন এবং এখনো আপনি কাজ করছেন। আমি একটু আপনার কাছে জানতে চাই, আমরা এই নতুন বাংলাদেশ উন্নয়নের জন্য আপনি অনেকগুলো পরিকল্পনার সাথে সংযুক্ত আছেন এবং রিসেন্টলি আমরা দেখি যে অনেকগুলো কাজ আপনি হাতে নিয়েছেন। এই যে আসলে বাংলাদেশের একটা পরিবর্তন এবং নতুনভাবে পরিকল্পনা এবং সামনের দিকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া, আসলে জাতি জানতে চায় যে আসলে বাংলাদেশের সম্ভাবনার জায়গায় নিয়ে যাওয়ার জন্য আপনারা কি কি কাজ করছেন এবং কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা ব্যবসায়ী হিসাবে আমাদের তো একটাই কাজ, সেটা হলো দেশে বিনিয়োগ বৃদ্ধি করা। কারণ বিনিয়োগের সাথে কয়েকটা জিনিসের সম্পর্ক অঙ্গে জড়িত। প্রথমে হইল বিনিয়োগের সাথে জড়িত হইল কর্মসংস্থান। আপনার দেশে প্রতি বছর 20 থেকে 22 লক্ষ ছেলে এবং মেয়ে কর্মক্ষম হয়ে চাকরির বাজারে আসতেছে। এখন ওদের চাকরির ব্যবস্থা যদি না হয় তাহলে তো দেশের অর্থনৈতিক উন্নয়ন বলতে আর কিছুই হলো না। 2 নম্বর হলো, এখন বিনিয়োগ বৃদ্ধির জন্য দরকার হলো সঞ্চয়, দেশের সঞ্চয় বাড়ানো। যদি আপনি অর্থনীতির দিকে তাকান, গত 3 বছর থেকেই আমাদের উচ্চ মূল্যস্ফীতির হার, আমাদের যে মজুরির হার তার থেকে অনেক বেশি, ফলে সঞ্চয় কমে যাচ্ছে। তো এখন প্রবলেমটা হলো বিনিয়োগের জন্য যে পরিস্থিতি দরকার সেটা তো অনুপস্থিত এই মুহূর্তে। তো আমরা যাই করি, যদি দেশের রাজনীতি ঠিক না হয়, অর্থাৎ রাজনৈতিক অনিশ্চয়তা যদি থাকে, রাজনীতি যদি অস্থিতিশীল থাকে, তাহলে কিন্তু বিনিয়োগ বৃদ্ধি পাবে না। তো আমরা চেষ্টা করতেছি আমাদের মতো, কিন্তু তাতে খুব একটা লাভ হবে যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক নিশ্চয়তা না আসে, যে স্থিতিশীলতা যদি না আসে, তাহলে কিন্তু আমরা যাই করি তাতে কিন্তু খুব একটা বেশি অর্থনীতির প্রবৃদ্ধি অথবা উন্নয়ন কোনোটাই হবে না। তো একটা জিনিস মনে রাখা দরকার যে রাজনীতি এবং অর্থনীতি এটা একটার সাথে অঙ্গভাবে জড়িত। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে রাজনীতি অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে, আর অর্থনীতি যদি ভালো হয় তাহলে সেই ভালো অর্থনীতি রাজনীতিকে আরও পরিশীলিত করে। তো এখন রাজনীতি যদি ভালো না হয়, স্থিতিশীল না হয়, অনিশ্চয়তা থাকে, তাহলে সেখানে বিনিয়োগ বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি বলেন, অর্থনৈতিক উন্নয়ন বলেন, এই তিনটার কোনোটাই সামনের দিকে এগোবে না। সেই দিক থেকে তো আসলে রাজনৈতিক যে বিষয়গুলো নিয়ে বললেন, স্থিতিশীলতা আনতে গেলে তো আসলে পলিসি মেকার এখন যারা আছেন তারা তো অলরেডি কাজ করছেন এবং সংস্কার অনেকগুলো কমিটি তৈরি হয়েছে, তারাও অনেক কাজ করছে। তো আপনার কাছে কি মনে হচ্ছে এই মুহূর্তে কি আমাদের আন্তর্জাতিক সম্পর্কগুলো আরো বেশি জোরদার করা দরকার? আমাদের যে বর্তমান আমাদের দেশের যে পরিস্থিতি, বিগত 1 বছর থেকে আমি বলবো, যদিও 6 মাস আগে একটা পরিবর্তন হয়েছে, ঐতিহাসিক পরিবর্তন হয়েছে, কিন্তু তার আগতেই কিন্তু আমাদের অর্থনীতির উপরে চাপ ছিল, আন্দোলন ছিল, এই সরকার কোনো জবাবদিহিতা ছিল না, ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন বলে কোনো জিনিস ছিল না, আমাদের ব্যাংকিং খাত 10 নেমে গেছে তখন থেকেই। সুতরাং ব্যবসা বাণিজ্য ক্ষেত্রেও তাই, যেখানে কোনো ট্রান্সপারেন্সি ছিল না, বিজনেস সরকারি খাতে ইনভেস্টমেন্ট যেগুলো হয়েছে, সরকারি খাতে ব্যাপক ইনভেস্টমেন্ট হয়েছে দেশি এবং বিদেশি, এবং সেখানে কোনো ট্রান্সপারেন্ট ওয়ে কোনো এইসব ইনভেস্টগুলো দেশে আসেনি। এতে দেখা যাচ্ছে অনেক প্রকল্প সফল হয়েছে, অনেক প্রকল্প কিন্তু দেশের জন্য আনার সম্ভাবনা দেখছি না, যেমন কর্ণফুলীর টানেল করেছে। সুতরাং এখন যেটা হয়েছে, বাংলাদেশে যেহেতু একটা ইন্টারিম সরকার আছে,
এই সময়টা মানুষ, দেশের মানুষ যেমন বিনিয়োগে একটু চিন্তা ভাবনা করে, বিদেশিরা তাই ভাবে যে সরকার কতদিন থাকবে, কারণ একটা বিনিয়োগ তো লম্বা সময়ের জন্য মানুষ করে। সুতরাং তার এই চিন্তাভাবনা আছে। যদিও প্রফেসর ইউনূস এটা আমাদের সারা বিশ্বে উনি আমাদের জন্য একটা ব্র্যান্ড বলবো আমি, সারা বিশ্বে বাংলাদেশের জন্য এটা বিরাট ব্যাপার। উনি বাংলাদেশের এখন পরিচালনা করছেন। ওনার শুনে অনেকে আসছে এখানে বিনিয়োগ করার জন্য বা বিনিয়োগ পরিস্থিতি বোঝার জন্য। উনিও বলছেন যে আমরা প্রস্তুত, বিনিয়োগ আমাদের দেশে আপনারা করেন, কিন্তু বিনিয়োগ করা পূর্ব শর্ত হলো যে একটা রাজনৈতিক স্থিতিশীলতা থাকতে হবে। একটা ইলেকশন হওয়ার কথা, আমাদের ইলেকশনটা কখন হবে, আমাদের জরুরি কিছু সংস্কার দরকার। সংস্কার বলেন বা পরিবর্তন বলেন, বিশেষ কয়েকটা খাতে খুবই জরুরি, যেটা দীর্ঘ 50 বছরে এই সংস্কারগুলোর প্রয়োজন ছিল, কিন্তু আমাদের রাজনীতিবিদদের এটা করেনি। এখন দেখা দিয়েছে এই আন্দোলনের ফলে যে আমাদের বেশ কয়েক জায়গায় এত বড় বড় সংস্কার প্রয়োজন আছে, যেটা অবশ্যই করতে হবে। এটা করলে তখন কিন্তু রাজনৈতিকভাবে যেমন স্থিতিশীলতা আসবে, তেমন অর্থনৈতিক ক্ষেত্রেও এটা সুফল পড়বে। তো এখন দুটো জিনিস আমাদের সামনে আছে। একটা হলো কিছু মৌলিক সংস্কার অল্প সময়ের ভিতরে করা সম্ভব, যেগুলো করা, যেমন আইন বিভাগের বিচার বিভাগ স্বাধীন করে দেওয়া, আপনার সরাসরি আপনার প্রেসিডেন্টকে ভোটে নিয়োগ করে তাকে ক্ষমতায়ন করা, প্রধানমন্ত্রীর ক্ষমতা একটু কিছুটা তার থেকে অতিরিক্ত ক্ষমতা এটা রাষ্ট্রপতির হাতে যদি চলে যায়, যেমন সাংবিধানিক পোস্টগুলো যেটা জবাবদিহি থাকবে রাষ্ট্রপতির কাছে, জনগণের কাছে। সুতরাং এই সংস্কারগুলো যদি করা যায় তাহলে কিন্তু বাংলাদেশের জন্য একটা অপুর সম্ভাবনার সময়টা এখন। কারণ এখানে আমরা দেখছি যে বিশ্বের যে এখন পরিস্থিতি, বিশেষ করে ট্রাম্প ক্ষমতার পরে যে একটা বাণিজ্যের দিকে যাচ্ছে, চায়না, কানাডা, মেক্সিকোর উপর ট্যাক্স বসিয়েছেন, শুল্ক বসিয়েছেন, এতে আমাদের জন্য অনেক সুবিধা। ওইসব মার্কেটে দাম অনেক বাড়বে ওইসব দেশের, সেখানে আমরা সুযোগটা আমরা পাবো, এবং কিন্তু বিনিয়োগ আমাদের দেশে আরও আসবে। বিনিয়োগ সম্ভাবনা বাংলাদেশে আছে। সুতরাং আমাদের এখন দেখতে হবে যে আমরা কত তাড়াতাড়ি আমরা আমাদের পলিটিক্যাল এবং অর্থনৈতিকভাবে আমরা একটু একটা মানে একটা নিয়ে আসতে পারবো। জানতে চাই আব্দুল আউয়াল মিন্টু আপনার কাছে যে আপনি নিজেও একজন ব্যবসায়ী, এবং আপনি জানেন যে ব্যবসায়ীরা যে কোনো অস্থিরতার মধ্যেই একটু স্থবির অবস্থার মধ্যে দিয়ে তারা থাকে, এবং তাদের এই সমস্যাগুলো তাদের প্রতিষ্ঠানে যেমন পড়ে, তাদের কর্মীর উপরেও যেমন পড়ে, তেমনি দেশের উপরেও সেই অর্থনৈতিক মন্দার একটা পরিস্থিতি তৈরি হয়। তো আপনি যেটি বলছিলেন যে রাজনৈতিক স্থিতিশীলতা না আসা পর্যন্ত আসলে ব্যবসায়ীরা যেমন বিনিয়োগে আগ্রহ পাবে না, তেমনি বিদেশি বিনিয়োগকারীরাও কিন্তু বিনিয়োগে আগ্রহী হবে না। তো এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যেখানে আমাদের সকল জায়গায় সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে, এবং অনেক কিছু আমাদেরকে হয়তো ঢেলে সাজাতে হবে, এবং অনেক নতুন নতুন পরিকল্পনা করতে হবে। এমন একটি সময় আমরা কিভাবে সকলে একত্রিত হয়ে আমরা রাজনৈতিক স্থিতিশীলতা আনয়নের জন্য কাজ করব? কারণ দেশটা তো আমাদের সকল ব্যবসায়ীদের স্বার্থে, সকল বিনিয়োগকারীদের স্বার্থে, বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে আসার স্বার্থে সকলকে তো একত্রিত হয়ে কাজ করতে হবে। সেই জায়গা থেকে আপনার আসলে কি পরিকল্পনা রয়েছে, আপনারা কিভাবে কাজ করবেন আগামীতে? আমরা যদি আপনার রাজনৈতিক দল হিসেবে ধরেন, তাহলে আমরা তো সরকারের সহায়তা দিয়ে যাচ্ছি। এই সরকার যখন প্রতিষ্ঠিত হয় বা গঠন করা হয় তখন তো আমরা সাপোর্ট দিছি, এখনও কিন্তু আমাদের যে সমর্থন অব্যাহত আছে, এবং আমরা চাই এই সরকার সফলতা অর্জন করুক। এবং কত হলো সফলতা তো অনেক দিক থেকে আপনি বলতে পারেন। কী ধরনের সফলতা? এটা অর্থনৈতিক সফলতা, এটা রাজনৈতিক সফলতা, এটা ধরেন বিভিন্ন খাতের আওতার সফলতা, বা আপনি যেই সংস্কারের কথা বললেন, আমি একটা একটা করে যাই। সংস্কার তো বহুমাত্রিক, সংস্কার একটা চলমান প্রক্রিয়া। আপনি প্রত্যেক দেশে, প্রত্যেক সমাজে প্রতিনিয়ত সংস্কার দরকার হয়, কারণ প্রতিটি নতুন প্রজন্ম তার আগের প্রজন্ম থেকে বেশি শিক্ষিত, বেশি প্রযুক্তি নির্ভর, বেশি দক্ষতা অর্জন করতে পারে, সুযোগ সুবিধা বেশি পায়। সেই মানে ওই
পার্সপেক্টিভ থেকে যদি আমি ধরি, তাহলে সংস্কার একটা চলমান প্রক্রিয়া। সবসময় সমাজকে যদি আপনি উন্নয়নের দিকে নিতে চান, তাহলে সমাজে একটা সংস্কার প্রয়োজন হয়। সব ক্ষেত্রে সংস্কার দরকার, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সব ধরনের সংস্কার প্রয়োজন হয়। এখন সংস্কার করতে গেলে এটা কারা কিভাবে করতে পারে, বললে তো সংস্কার হবে না, বড় বড় রিপোর্ট দিলেও সংস্কার হবে না। সংস্কারের জন্য লাগে একটা জনপ্রতিনিধিত্বশীল সরকারের ক্ষমতা, বা কারণ সরকারের ক্ষমতাটা তো আসে জনপ্রতিনিধিত্বশীলতার সুবাদে। তো এখন যদি জনগণের দ্বারা ক্ষমতায়িত না হয়, তাহলে ওনারা কতটুকু সংস্কার করতে পারবেন, সে সংস্কার ট্যাক্সই হবে কিনা। আবার কিছু কিছু সরকার আছে যেগুলি প্রাতিষ্ঠানিক সংস্কার, সেগুলি তো করতে কেউ বাধা দিচ্ছে না। যেমন অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সংস্কার, বিচার বিভাগের সংস্কার যদি আপনি করতে চান যেন মানুষ তাড়াতাড়ি ন্যায় বিচার পায়। একটা হলো ন্যায় বিচার, আর একটা হলো যেন তড়িৎ গতিতে বিচার পায়। এখন একটা করা ছোটোকাল থেকে আমরা শুনে আসছি, জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। অর্থাৎ যত বিচার যত দেরিতে হবে, তত মনে করা হবে যে আপনাকে বিচার অস্বীকার করা হচ্ছে। তো এগুলি তো কেউ বাধা দিচ্ছে না, কিন্তু ওনারা যদি সাংবিধানিক সংস্কার করতে যান, তাহলে কিন্তু জনপ্রতিনিধিত্বের গুণে যেই ক্ষমতা অর্জন করা হয় সেটা তো হবে না। তো সেটিতে যেতে গেলে তো কিছুটা সময় লাগবে, হয়তো এই বছরের শেষ নাগাদ যেভাবে বলা হচ্ছে সেটি যদি হয়, তাহলে যে এই দীর্ঘমেয়াদী সময়ে আসলে ব্যবসায়ীদের ইন্টারেস্ট রেট অনেক বেশি বেড়ে যাওয়া, তাদের গ্যাস এবং বিদ্যুতের নিরাপত্তা তৈরি করা, তাদের আনসার্টেনিটি এবং নিরাপত্তার যে ইস্যু রয়েছে, সেই জায়গাগুলো যদি তাদেরকে সহজীকরণ না করা হয়, তাহলে যারা বিনিয়োগ করেছে তারা তো উইলফুল ডিফল্টার হয়ে যাচ্ছেন। এবং আপনি জানেন যে ব্যাংকগুলোর আসলে পরিস্থিতি কি, তাহলে তারা তো আসলে উদ্যোক্তাদের সাপোর্ট দিতে পারছে না। তাহলে ব্যবসায়ীরা কিভাবে এই মুহূর্তে টিকে থাকবে? আমি শুনবো, আমি একটা বিরতিতে যাই, আমি আবার আপনার কাছে ফিরছি। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরছি ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠান। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। জি, আপনি বলছিলেন একটা দেশে যদি আপনি অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়ন করতে চান, তাহলে সেখানে দুটো জিনিস খুব অত্যন্ত জরুরি। একটা হলো দেশের প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা। অর্থাৎ আমাদের দেশে গত 15 বছরে যদি ধরেন, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে দলীয়করণ এবং রাজনীতিকরণের মাধ্যমে এগুলিকে একদম ভঙ্গুর করে ফেলছে, এগুলি দুর্বল করে ফেলছে। এগুলির সক্ষমতা বলতে আর কোনো কিছু নাই। আর দুর্নীতি এমনভাবে চাপিয়ে পড়ছিল আমাদের সমাজে যে সেখানে কেউ ভালো কিছু করবে এটা কোনো সুযোগই ছিল না। এখন আপনি যদি, আমি আগে প্রথমেই শুরু করছি, বিনিয়োগ করার জন্য আপনার কতগুলো পূর্ব শর্ত আছে। প্রথমে যদি ধরেন আমি বলি, এটা আইন শৃঙ্খলা বা সামাজিক শৃঙ্খলা। আপনি যদি গত কয়েক মাসের অবস্থা দেখেন, ডিসপাইট আমরা এই সরকারের সমর্থন করতেছি, এত তো সত্ত্বেও আপনি কি সামাজিক শৃঙ্খলা দেখতে পাচ্ছেন? আপনি কি আইন শৃঙ্খলা কোনো উন্নয়ন দেখতে পাচ্ছেন? আমার মনে হয় না। বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা এবং অস্থিতিশীলতা দুইটাই কিন্তু পুরোপুরি বিদ্যমান। আমরা বলতেছি সবাই যে ইলেকশনটা এবছরের শেষে হবে, আপনিও বললেন, কিন্তু এটা তো আপনাকে একটা ডেট না দেওয়া পর্যন্ত, বা একজন যদি এক কথা বলে, তাহলে কিন্তু আমরা তো শিওর হতে পারছি না, বা জনগণ শিওর হতে পারছে না যে কখন আসলে আমাদের ইলেকশনটা হবে। এবং ইলেকশন হওয়ার পরে সেই ইলেকশন তো হইতে হইবে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য, যার মাধ্যমে আপনি একটা জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠন করতে পারেন। তারপরে আসেন, প্রতিষ্ঠানগুলোর একটা কর্মদক্ষতা লাগে, যেটার উপর ভিত্তি করে একদম বিনিয়োগকারী তার আস্থা ফেরত পাবে। এখন বিনিয়োগের জন্য যেটা দরকার প্রাথমিকভাবে আরেকটা জিনিস, এর হলো দেশীয় সঞ্চয়। দুনিয়ার সব দেশে যত বিনিয়োগ করা হয় তার শতকরা 96 থেকে 97% আসে নিজস্ব সঞ্চয় থেকে। এখন একটা দেশে যদি মজুরির হার মূল্যস্ফীতি থেকে কম থাকে, তাহলে সেখানে তো সঞ্চয় কমে যাবে।
সঞ্চয় যদি কমে যায় তাহলে বিনিয়োগ কমে যাবে, বিনিয়োগ কমে গেলে কর্মসংস্থান কমে যাবে, কর্মসংস্থান যখনই কমে যাবে বেকারত্বের হার বেড়ে যাবে এবং সমাজে শৃঙ্খলা থাকবে না, আইন শৃঙ্খলার অবনতি ঘটবে। তারপরে যদি সমগুলোকে একত্রে আপনি ধরেন, আমার কাছে মনে হয় যে যত তাড়াতাড়ি এই সরকার বা যত দ্রুত একটা ইলেকশনের একটা নিশ্চিত ডেট দিন যে এই মাসের ভিতরে আমরা ইলেকশন করব, তাহলে এবং গ্যারান্টি দিতে হবে সেই ইলেকশন হবে অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে। এবং এই নির্বাচনের ডেটটা এখন ধরুন আপনি সংস্কার অনেক কমিটির কথা বললেন, অনেক সংস্কার প্রপোজাল দেওয়া হচ্ছে বিভিন্ন কমিটি থেকে। 2 দিন আগে দিল আমলাতন্ত্রের উপরে সংস্কার, গত কয়েকদিন আগে দিচ্ছে আর্থিক খাতের সংস্কার, এরকম রাজনৈতিক সংস্কার, সাংবিধানিক সংস্কার, বহু সংস্কার কমিটি তাদের রিপোর্ট জমা দিচ্ছে বা দিচ্ছে। আমি মনে করি সবচেয়ে ভালো হয় যদি এই সংস্কারের রিপোর্টগুলো পাওয়ার পরে যদি এই সরকার রাজনৈতিক দলগুলোর সাথে বসে একটা ঐক্যমতে পৌঁছান যে কোন কোন সংস্কারগুলো এখনই তারা করবেন এবং কত তাড়াতাড়ি নির্বাচন দিবেন, আর বাকি সংস্কারগুলো যেগুলি আমাদের সমাজের জন্য দরকার সেগুলি একটা ঐক্যমত্যের ভিত্তিতে যেই সরকার গঠন করুক কমিটমেন্ট করতে হবে যে এই সংস্কারগুলো আমরা করব। শফিউল্লাহ সাহেব, আপনি কি মানে একমত? পরিস্থিতি আসলে যেভাবে আছে সেখানে তো এখন তো টিকে থাকতে হবে। ইলেকশন তো হয়তো আজকে হবে, কয়েকদিন পরে হবে, যেভাবেই হোক ইলেকশনের সময় তো আসবে, কিন্তু পরিস্থিতি এখন যেখানে আছে সেই জায়গাতেও ব্যবসায়ীদের টিকে থাকতে হবে এবং বিদেশি বিনিয়োগও আসার জন্য আসলে অনেকেই আগ্রহ দেখাচ্ছে। আপনি জানেন ইন্টার্ম গভর্নমেন্টের উপদেষ্টা মহোদয় ওয়েল কানেক্টেড সবার সাথে, তো তিনিও আসলে বিনিয়োগ নিয়ে আসার জন্য চিন্তা করছেন। তো এই পরিস্থিতি থেকে আসলে যতক্ষণে না সিদ্ধান্ত না নিতে পারছে, যেটি আসলে আব্দুল্লাহ আল মিন্টু সাহেব বলছিলেন, সেই পরিস্থিতি থেকে আমরা এখন কিভাবে আসলে টিকে থাকবো? এটা তো একটা অপূর্ব সুযোগ বাংলাদেশের সামনে আসছে। এই সুযোগটাকে আমাদের সব ব্যবহার করতে হবে। যে করতে গেলে সবাই একমত হতে হবে, অন্তত একমত সব ব্যাপার হবে না, এটা কখনোই সম্ভব না, আর বাংলাদেশে হবেই না। সুতরাং মিনিমাম তো জিনিসটা আমাদের এগ্রি করতে হবে সবাইকে, যে দেশটাকে আমাদের এই সুযোগটা আমাদের গ্রহণ করতে হবে। আমি মনে করি দেখেন গত 50 বছর তো এমন কোনো মিনিংফুল সংস্কার আমাদের রাজনীতিবিদরা করেনি। বিশেষ করে 1990 সাল থেকে যখন একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হওয়ার কথা ছিল এই দেশে, তখনও কোনো সংস্কার হয়নি। এখন হয়নি এই জন্য রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নেই, ক্ষমতা হলো আপনার প্রধানমন্ত্রীর হাতে। আর এইদিকে একটা জিনিস আমাদের বিচার বিভাগ সম্পূর্ণ সরকার অধীনে। সুতরাং আমাদের সংবিধান যেটা পাশ হয়েছে আপনার 1972 সালের 4 নভেম্বর, ওখানে স্পষ্ট লেখা আছে, এটা আমি অনেক সময় পড়ি বলি, রাষ্ট্রের নির্বাহী অঙ্গসমূহ হইতে বিচার বিভাগের পৃথকীকরণ রাষ্ট্র নিশ্চিত করবেন। দেখেন এটা আমাদের সাংবিধানিক দায়িত্ব, কিন্তু কোনো সরকার এটা করেনি। রাষ্ট্রকে এইখানে রাষ্ট্র হচ্ছে আমাদের মহামান্য রাষ্ট্রপতি, হি সিম্বল অফ স্টেট, উনি রাষ্ট্র আমাদের। সুতরাং ইচ্ছা করলে এই মুহূর্তে এই সংস্কারটি করা সম্ভব। আমাদের বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করে দেওয়া, সম্পূর্ণ স্বাধীন যখন বিচার বিভাগ হয়ে যাবে, আলাদাভাবে সম্পূর্ণ সরকারের যে এক্সিকিউটিভ ব্রাঞ্চের থেকে এটা তো সম্পূর্ণ স্বাধীন হয়ে যাবে। এটা আপনার সেক্রেটারিয়েট বা বাজেট সহ, তখন দেখবেন বাংলাদেশের যে হিউম্যান রাইটস বলেন, ইলেকশন কমিশন বলেন, বিভিন্ন কমিশনগুলো বলেন, তখন ল অ্যান্ড অর্ডার বলেন, গুড গভর্নেন্স বলেন, রুল অফ ল বলেন, সব গ্যারান্টিড হবে। এটা গ্যারান্টিড হবে আপনি আজকে যদি মাননীয় রাষ্ট্রপতি একটা অর্ডিন্যান্সের মাধ্যমে এটা করেন, এটা সম্ভব, কারণ সে ক্ষমতা রাষ্ট্রপতিকে দেওয়া আছে আমাদের সংবিধানে। আমরা একটু মিন্টু সাহেবের কথা দিয়ে শেষ করব। একটু আপনার কাছে জানতে চাই যে আসলে অনেকগুলো বিষয় আপনারা আপনাদের দিক থেকে প্রস্তাবনা দিয়েছেন ইন্টার্ম গভর্নমেন্টকে এবং তারা হয়তো অনেকগুলো কাজ করছে, কিন্তু এই মুহূর্তে আসলে সবচেয়ে বড় যে কাজটি সেটি হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা এবং বড় বড় ইন্ডাস্ট্রিগুলোকে টিকে থাকার
সক্ষমতা তৈরি করতে তাদেরকে ফান্ডিং সহযোগিতা দিয়ে কিভাবে ফরেন ফান্ড বা বিদেশি বিনিয়োগ কালেক্ট করে তাদেরকে বাঁচিয়ে রাখা। এই জায়গায় আসলে আপনারা যে যেখানেই আছেন, যে যে দায়িত্বই পালন করছেন, বাংলাদেশটা তো আমাদের সবারই দায়িত্ব আসলে দেশকে স্থিতিশীল করতে সকলে একত্রিত হয়ে কাজ করা। তো আমার আসলে আপনার কাছে প্রশ্ন যে এই সময়টা আমরা কিভাবে আরো বেশি নিরাপত্তার জায়গাটা বাড়াতে পারি বা কিভাবে আমরা একটু স্থিতিশীল অবস্থান নিয়ে আসতে পারি? শুনেন, নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো বা নিরাপত্তা দেওয়া বা নিরাপত্তার আইন শৃঙ্খলা উন্নয়ন করে এগুলি এসেন্সিয়ালি সরকারের কাজ। আমরা তো সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছি। আমি তো গিয়ে বলতে পারবো না পুলিশকে তুমি এটা করো, মিলিটারিকে তুমি এটা করো। আমরা যথাযথভাবেই বিএনপি একটা রাজনৈতিক দল হিসাবে এই যে এই সরকার গঠন করার সময় বা গঠনের সময় যেরকম সমর্থন দিয়ে গেছে, এখনও আমরা সমর্থন দিয়ে যাচ্ছি। বাট এসেন্সিয়ালি এগুলিতে এটা তো সরকারের কাজ এক। অতএব সরকার যদি না করতে পারে বা ব্যর্থ হয়, যেটা আমরা চাই না ওনারা ব্যর্থ হোক, এটা তো আমরা কিছু করতে পারবো না, এটা খারাপের দিকেই যাবে। এখন আপনি মনে করেন একটা জিনিস, জনপ্রতিনিধি সরকার যদি না হয় কী হয়, একটা দেশে যখন মূল্যস্ফীতি বাড়ে তখন এটা দমানোর বা কমানোর একমাত্র হাতিয়ার, একটা হাতিয়ার আছে, কেন্দ্রীয় ব্যাংকের হাতে থাকে। সেটা হলো যে আপনি সংকুচিত মুদ্রানীতি ফলো করবেন। যে দেশে আপনার এই বেশিরভাগ উৎপাদন ব্যবস্থাপনা কাঁচামাল বিদেশ থেকে আমদানি করতে হয়, সেই দেশে বা যে দেশে প্রতিটি খাদ্যপণ্য আপনাকে আমদানি করতে হয়, ইভেন কি আলু, একমাত্র লবণ ছাড়া এবছর এমন কোনো খাদ্যপণ্য নাই যেটা আপনাকে আমদানি করতে হবে না। চাল বলছে আমদানি করতে না, অনেক উদ্ধৃত হয়েছে, কিন্তু দেখা যায় অলরেডি 8 লক্ষ টন 7 লক্ষ টন এসছে, আরও 10 লক্ষ টনের এখন অনুমতি দিচ্ছে বা সরকার বলছে আনবে। তো আপনার চাল, ডাল, আলু, প্রত্যেকটা জিনিস আপনি আমদানি করতে হয়। সেই দেশে যখনই আপনি উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যখন আমরা সংকুচিত মুদ্রানীতি ফলো করবেন, অ্যাকচুয়ালি মূল্যস্ফীতি কমানোর পরিবর্তে আপনি মূল্যস্ফীতি আরো বেড়ে যাবে এবং আমাদের আসলে আরো কিছু বিষয় এগুলি তো জনপ্রতিনিধিত্বশীল সরকার না হলে ওনারা রাজনীতিও বুঝবেন না, ওনারা রাজনীতি পরিচালিত হবেন না, অর্থাৎ জনগণের দ্বারা পরিচালিত হবেন না। নিজ ইচ্ছা করতেছেন, নিজ ইচ্ছা যদি সরকার ব্যর্থ হয় তো আমাদের তো কিছু করার নাই। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসলে যেভাবে আমরা চাচ্ছি দেশের উন্নয়নের জন্য সকল দল একত্রিত হয়ে আপনারা কাজ করেন এবং বাংলাদেশে আসলে বিদেশি বিনিয়োগ আরও বাড়ুক এবং আন্তর্জাতিক সম্পর্ক যাতে আমাদের আরও বেশি জোরদার করা হয়, সেজন্য আপনারা যেভাবে কাজ করছেন ইন্টার্ম গভর্নমেন্টের সাথে, আমরা আশা করছি খুব দ্রুতই তার একটা আশু সমাধান হবে এবং বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দর্শক, এই ছিল ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠান। দেখা হবে আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।